চোখের আড়ালে ভালোবাসি। আয়াত বিনতে নূর। পর্ব 11। আজ থেকে ঠিক 7 বছর আগে। তখন তোর বয়স ছিল মাত্র 10। একেবারে কাঁচা নিষ্পাপ অবুঝ একটা বাচ্চা। দুনিয়ার কোনো হিসাব তখনও তোর মাথায় ঢোকেনি। তুই শুধু জানতিস, আমার পাশে থাকলেই তোর পৃথিবী ঠিক থাকে। সব সময় আমার পিছনে পিছনে ঘুরতিস। আমি এক ঘর থেকে আরেক ঘরে গেলে তুই ঠিক ছায়ার মতো পেছনে পেছনে চলে আসতিস। আমি বাইরে বেরোতে চাইলে দরজার কাছে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতিস। আর যদি বলতাম, এখন যাব না পড়ে আসব, তাহলেই তোর চোখে পানি জমে যেত। ছোট আম্মুর কাছে গিয়ে কান্না জুড়ে দিতিস। আমি ভাইয়ার সাথে থাকব, ভাইয়া ছাড়া যাব না। আর ছোট আম্মু তখন হালকা বিরক্তি আর হাসির মাঝামাঝি একটা মুখ করে বলতেন, এই মেয়ে তো একেবারে ভাইয়ার লেজ ধরছে। আমি তখন তোকে কোলে তুলে নিতাম, চুলে হাত বুলিয়ে দিতাম, মাঝে মাঝে কপালে একটা আদুরে টোকা দিতাম। বিশ্বাস কর, তখন সত্যিই নিজের বোনের মতোই ভাবতাম তোকে। কোনো অন্য কিছু মাথায় ছিল না। 10 বছর পর্যন্ত এক ফোঁটা ভিন্ন চিন্তাও আসেনি। তারপর সেই দিনটা, তুই হঠাৎ করেই জেদ ধরেছিলি শাড়ি পরবি। কেন পরবি, কোথায় পরবি, সেটার কোনো যুক্তি তোর নিজের কাছেও ছিল না। শুধু মনে হয়েছিল আজ শাড়ি পরতে ইচ্ছে করছে। ছোট আম্মু প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, এত ছোট মেয়ে শাড়ি পরে কি করবি? তুই তখন ঠোঁট বেঁকিয়ে বলেছিলি, আমি পারি। ছোট আম্মু রাজি না হওয়ায় তুই ধীরে ধীরে কান্না শুরু করেছিলি। প্রথমে চোখ ভিজেছিল, তারপর ঠোঁট কাঁপছিল, তারপর হাউমাউ করে কান্না। সেই কান্নার আওয়াজেই পুরো বাড়ি যেন থমকে গিয়েছিল। ফারিসের কথা শুনে নিশিতার চোখ দুটো দূরে কোথাও আটকে গেল। সে যেন আর এই ঘরে নেই, 7 বছর আগের সেই দুপুরে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য তার ঠোঁটে হালকা একটা হাসি ফুটে উঠল। নিজের সেই অবুঝ জেদ, সেই কান্না, সব মনে পড়ে গেল। নিশিতা নিজেই হেসে ফেলল। তারপর ধীরে গলায় বলল, তারপর আপনি। এতটুকু বলার আগেই ফারিস কথা কেটে নিল। সে হালকা নিঃশ্বাস ছাড়ল, চোখের দৃষ্টি নিচের দিকে নামিয়ে বলল, ওই দিন আমি ভার্সিটি শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। সে থামল 1 সেকেন্ড, তারপর বলল, স্ক্রিনে দেখলাম ছোট আম্মু। ফোন ধরতেই ওপাশ থেকে একটু রাগ একটু হাসি মেশানো কণ্ঠ। এই ফারিস, তুই নাকি এখানে নেই? তোর ওই ছোট ছাটা শাড়ি পরার জন্য কান্নাকাটি শুরু করেছে। ফারিস হেসে ফেলেছিল সেদিন। বন্ধুদের দিকে তাকিয়ে বলেছিল, আমার ছোট বোন আবার নতুন নাটক শুরু করেছে। বন্ধুরা তখন হাসাহাসি করেছিল। কেউ বলেছিল, যা গিয়ে সামলিয়ে আয়, নইলে কান্নায় বাড়ি ভাসাবে। ফারিস সেদিন না বুঝেই বাড়ি ফিরেছিল। ভাবেনি, এই ছোট্ট জেদি মেয়েটা একদিন তার স্মৃতির এত গভীরে জায়গা করে নেবে। সে নিশিতার দিকে তাকালো। চোখে তখন আর হাসি নেই, আছে শুধু স্মৃতি। নিশিতা চুপ করে শুনছিল। তার নিজের বুকের ভেতরেও অদ্ভুত একটা অনুভূতি জমে উঠছিল। সে বুঝতে পারছিল, সেই ছোট্ট ঘটনাগুলোই ধীরে ধীরে আজকের এই নীরব জটিল মুহূর্তগুলোর জন্ম দিয়েছে। ঘর জুড়ে নীরবতা নেমে এলো। শুধু অতীতের শব্দগুলোই যেন চারপাশে ভেসে বেড়াচ্ছিল। ফারিস কথা শেষ করতেই নিশিতা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ দুটো যেন আর এই ঘরে নেই, 7 বছর আগের সেই বিকেলে আটকে গেছে। ফারিস আবার বলতে শুরু করল, আমি তখন ফোন কেটে রিকশা ধরে সোজা বাড়ির দিকে রওনা দেই। মাথায় শুধু একটাই চিন্তা, এই মেয়েটা আবার কি কাণ্ড করল। রিকশা বাড়ির গলিতে ঢুকতেই দূর থেকেই কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। একটানা জেদের শিশুসুলভ কান্না। ফারিস নামতেই ছোট আম্মু দরজায় দাঁড়িয়ে বললেন, এই নে তোর রাজকন্যা, সামলাও। ফারিস ঘরে ঢুকতেই দেখে, নিশিতা মেঝেতে বসে আছে। চোখ দুটো লাল, নাক টানছে। এক হাতে শাড়ির আঁচলটা শক্ত করে ধরে আছে, আরেক হাতে চোখ মুছছে। ফারিস তখন একটু ধমকের সুরে বলেছিল, এইটা কি শুরু করেছিস? নিশিতা তখন মাথা তুলে তাকিয়েছিল। ওই ভেজা চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু অভিমান আর জেদ। আমি শাড়ি পরব, খুব শক্ত গলায় বলেছিলি তুই। ফারিস বিরক্ত হয়ে বলেছিল, এত ছোট মেয়ে শাড়ি পরে কি করবি? নিশিতা তখন ঠোঁট কাঁপিয়ে বলেছিল, আমি বড়দের মতো দেখতে চাই। এই কথাটায় ফারিস এক মুহূর্ত থমকে গিয়েছিল। তারপর হালকা হেসে বসে পড়েছিল তোর সামনে। আচ্ছা, সে শান্ত গলায় বলেছিল, কান্না বন্ধ কর, দেখি কি করা যায়। ছোট আম্মু তখন অবাক, এই ফারিস মাথা খারাপ হলো নাকি? এত ছোট মেয়ে। ফারিস হাত তুলে থামিয়ে দিয়েছিল, একদিন না হয় ইচ্ছে পূরণ হোক। নিশিতার চোখ তখন হঠাৎ জ্বলে উঠেছিল। কান্না থেমে গিয়েছিল মুহূর্তেই। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বলেছিলি, সত্যি?
ফারিস হেসে বলেছিল, হ্যাঁ কিন্তু চুপচাপ থাকতে হবে। সেদিন ছোট আম্মুর পুরনো একটা হালকা রঙের শাড়ি বের করা হয়েছিল। শাড়িটা তোর গায়ে ঠিকমতো বসছিল না। কোথাও ভাঁজ বেশি কোথাও কম। তুই বারবার নড়াচড়া করছিলি, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে। হঠাৎ তুই হেসে উঠেছিলি। ওই হাসিটা ফারিস আজও ভুলতে পারেনি। একেবারে নিষ্পাপ খাঁটি আনন্দের হাসি। তুই আয়নার সামনে ঘুরে বলেছিলি, ভাইয়া আমি কেমন? ফারিস তখন একটু অস্বস্তি নিয়ে বলেছিল, ভালোই তো। ছোট আম্মু হেসে বলেছিলেন, এই মেয়ে একদিন বড় ঝামেলা হবে। সেদিন কেউ বুঝতে পারেনি, এই ছোট্ট শাড়ি পরা মেয়েটাই একদিন স্মৃতির সবচেয়ে গভীর জায়গায় বসে যাবে। ফারিস কথা থামালো। ঘরে আবার নীরবতা। নিশিতা ধীরে ধীরে চোখ তুলল। তার কণ্ঠটা এবার আর হালকা নয়। আমি সেদিন খুব খুশি ছিলাম, সে বলল, কারণ আপনি আমার জেদটা ভেঙে দেননি। ফারিস তাকিয়ে রইল তার দিকে, বলল না কিছু। নিশিতা ফিসফিস করে যোগ করল, কিন্তু তখন আমি বুঝিনি, সব জেদ পূরণ হওয়াই সবসময় ভালো না। এই কথাটার পর দুজনের মাঝখানে একটা ভারী নীরবতা নেমে এলো। তোর কথা ভাবলেই ভালো লাগতো আমার। ফারিস কথাটা বলেই থেমে গেল। কণ্ঠটা ভারী হয়ে এলো, যেন প্রতিটা শব্দ বুক চিরে বেরোচ্ছে। নিজের কাছে রাখলেই শান্তি পেতাম আমি। দিন শেষে যখন সবকিছু এলোমেলো লাগতো, তখন শুধু তোর মুখটা মনে করলেই মনে হতো সব ঠিক হয়ে যাবে। নিশিতা নড়ল না, শুধু চোখ নামিয়ে শুনছিল। কিন্তু জানিস, ফারিস দীর্ঘশ্বাস ফেলল, আমি জানতাম এই বাড়ির কেউ কোনোদিন মেনে নেবে না আমার এই অবসেশন, আমার এই ভালোবাসা। সে একটু তিক্ত হেসে বলল, এই বাড়িতে ভালোবাসার আগে বয়স দেখা হয়, সম্পর্ক দেখা হয়, সমাজ দেখা হয়। সেদিন থেকেই তোকে দূরে দূরে রাখতাম, নিজের কাছে আসতে দিতাম না। তুই কাছে আসলেই অকারণে রেগে যেতাম, কথা কাটাকাটি করতাম, শুধু এই জন্য যে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি। ফারিসের চোখ দুটো তখন লাল, কিন্তু চোখের জল নামছিল না। নিজের স্বপ্ন পূরণের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। নিজেকে বোঝাতাম এইটাই ঠিক, এইটাই দরকার। একটু থেমে সে বলল, কিন্তু সব কিছুর মাঝেই তুই আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে রইলি। চাইলেও তোকে মাথা থেকে বের করতে পারিনি। নিশিতা তখন নিঃশব্দে আঙুল দুটো শক্ত করে ধরল। তোর জন্য পড়াশোনায়ও মন দিতে পারতাম না আমি। বই খুললেই তোর মুখটা ভেসে উঠত, লেকচার শুনতে বসলে তোর হাসিটা কানে বাজত। ফারিস মাথা নিচু করে বলল, তারপর একদিন ভাবলাম, ভালো যখন বেশেই ফেলেছি তখন আর তোকে দূরে রেখে নিজেকে শাস্তি দেওয়ার কোনো মানে নেই। সে নিশিতার দিকে তাকালো। এইবার চোখে আর দ্বিধা নেই, শুধু স্বীকারোক্তি। ভাবলাম তোর 18 বছর বয়স হলেই তোকে বিয়ে করে নেব, নিজের করে রাখব। আইনের বাইরে না গিয়ে, সমাজের চোখে অপরাধী না হয়ে, শুধু তোর মানুষ হয়ে। নিশিতার বুকের ভেতর কেমন যেন মোচড় দিল। আর তাই আমি নিজের স্বপ্নকে কবর দিলাম। ফারিস শান্ত গলায় বলল, যেন অনেক আগেই মেনে নিয়েছে। তুই তো জানিস আমি হতে চেয়েছিলাম প্রফেসর। জীবনটা বই, ক্লাসরুম আর ছাত্রদের মাঝে কাটাতে চেয়েছিলাম। একটু থেমে তিক্ত হাসি, কিন্তু তোকে পাওয়ার নেশায় সেই স্বপ্নটা আমি নিজেই মাটিচাপা দিলাম। তখন থেকেই বিশ্বাস করতে শুরু করলাম, টাকা রোজগার করতেই হবে। অনেক টাকা। ফারিসের কণ্ঠ শক্ত হলো। আমি জানি ছোট আব্বু কখনো টাকা দেখেই আমার সাথে তোর বিয়ে দেবে না। কিন্তু আমি ভেবেছিলাম, একটা সময় আসবে যখন তার মনে হবে তার মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত না। সে ধীরে বলল, আর তখন যদি আমি সামনে দাঁড়িয়ে থাকি, একজন প্রতিষ্ঠিত মানুষ হয়ে, হয়তো সে একবার ভাববে। এই ভেবেই আমি বিজনেসে যোগ দিলাম। ফারিস চুপ করল। ঘরটা ভারী হয়ে উঠল। নিশিতার বুকের ভেতর তখন একসাথে ভালোবাসা, ভয় আর অপরাধবোধ জমে আছে। সে ধীরে মাথা তুলল, কণ্ঠ কাঁপছিল। ভালোই চলছিল সব কিছু, নিয়মের মতো দিন কেটে যাচ্ছিল। তোর হাসি, তোর রাগ, তোর ছোট ছোট অভিমান, সবকিছুতেই আমার জীবন ভরপুর ছিল। ঠিক তখনই আমার কাছে সুযোগ আসলো। আমেরিকায় এনএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অফিস ওপেনিং। একটা বড় সুযোগ, জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। আমি জানতাম এই সুযোগটা একবারই আসে, হাতছাড়া করলে আর কখনো ফিরেও তাকাবে না। আমি সুযোগটা হাতছাড়া করতে চাইনি, কিন্তু সেই সিদ্ধান্তটা নেওয়ার সময় আমি জানতাম এই সুযোগের মূল্য দিতে হবে তোকে রেখে। তাই আমি চলে গেলাম 3 বছরের জন্য আমেরিকায়, তোকে রেখে। বিশ্বাস কর, ওখানে গিয়ে একটা দিনও এমন যায়নি যেদিন তোর কথা মনে পড়েনি। নিউ ইয়র্কের উঁচু উঁচু বিল্ডিং, রাতভর আলোয় ঝলমলে শহর, সবকিছুর মাঝেও আমার চোখে ভাসত শুধু তুই। কখনো মনে হতো এই মুহূর্তেই সব ছেড়ে ছুটে আসি, তোর সামনে দাঁড়িয়ে বলি, আমি আর পারছি না নিশি।
কিন্তু ঠিক পরক্ষণেই নিজেকে সামলে নিতাম। ভাবতাম, আমি যা করছি এসব কিছু তো শেষমেশ তোর জন্যই। তোর নিরাপত্তার জন্য, তোর ভবিষ্যতের জন্য, তোর স্বপ্নের জন্য। আমেরিকায় থাকা অবস্থাতেই আমি নিহানকে দিয়ে এই বাড়ির কাজ শুরু করি। প্রতিটা ইট, প্রতিটা দেয়াল, সবকিছুতে তোর পছন্দ জড়ানো। এই বাড়িটা কোনো সাধারণ বাড়ি না নিশি। এটা তোর স্বপ্নের বাড়ি। আমি চেয়েছিলাম, এখানে ঢুকলেই তুই নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারবি। যেখানে প্রতিটা কোণ শুধু তোর জন্য। 3 বছরের মধ্যেই কাজ শেষ হয়ে গেল। একদম যেমনটা আমি চেয়েছিলাম। যেমনটা তোর প্রাপ্য। তারপর আমি দেশে ফিরলাম। দেশে ফিরে সবার আগে আমি কারো কাছে যাইনি। চৌধুরী বাড়িতেও না। আমি সোজা চলে এসেছিলাম এখানে। এই বাড়িতে। দেখতে, সব কিছু ঠিক আছে কিনা। তোর স্বপ্নের কোনো জায়গায় যেন একটুও খুঁত না থাকে। সব ঠিক দেখে, তবেই আমি চৌধুরী বাড়িতে গেলাম। আর সেখানে গিয়ে 3 বছর পর তোকে দেখলাম। বিশ্বাস কর নিশি, ওই এক মুহূর্তে আমার দেহে যেন প্রাণ ফিরে এসেছিল। তোর মুখটা দেখেই মনে হয়েছিল, এই 3 বছর আমি আসলে বেঁচেই ছিলাম না। এক মুহূর্তের জন্য তোকে দেখে 3 বছর না দেখে থাকার তৃষ্ণা কিছুটা হলেও মিটে গিয়েছিল। কিন্তু আমি চাইনি, আমার ফিরে আসাটা তোর পড়াশোনার ওপর কোনো প্রভাব ফেলুক। আমি চাইনি, তুই বিভ্রান্ত হোস। তাই তোকে চাইলেও কাছে রাখতে পারিনি। নিজের ইচ্ছেতেই তোকে দূরে রেখেছি। গম্ভীর থেকেছি। রুক্ষ থেকেছি। নিজেকে এমনভাবে বানিয়েছি, যেন তুই আমাকে ভয় পাস, ভালো না বাসিস। কারণ আমি জানতাম, আমি যদি একটুও নরম হই তুই আর আমি, কেউই সামলাতে পারবো না। আমার আসার কিছুদিন পরই, তুই আমাকে প্রপোজ করলি। সেই দিনটা আমার জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল নিশি। কারণ তোর মুখে ভালোবাসার কথা শুনে আমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম, আর বাইরে থেকে আমাকে শক্ত থাকতে হয়েছিল। আমি তোকে না বলতে বাধ্য হয়েছিলাম। ভালোবেসে। বিশ্বাস কর নিশি, ওই দিনটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত দিন ছিল। একদিকে আমি আকাশ ছুঁই ছুঁই খুশি ছিলাম, এই জেনে যে তুইও আমাকে ভালোবাসিস। যে অনুভূতিটা আমি 7 বছর বুকের ভেতর লুকিয়ে রেখেছিলাম আজ সেটার প্রতিধ্বনি তোর মুখে শুনেছি। কিন্তু একই সাথে আমি ভেঙেও পড়েছিলাম। কারণ সময়টা তখনও হয়নি তোকে আপন করে নেওয়ার। তুই তখনও অনেক ছোট। তোর সামনে তখন পুরো একটা জীবন পড়েছিল, পড়াশোনা, স্বপ্ন, নিজের একটা পরিচয়। আর আমি শুনেছিলাম, আমি দেশে ফেরার পর নাকি তুই পড়াশোনায় ঠিক মন বসাতে পারছিলি না। এই খবরটা আমাকে ভিতর থেকে কাঁপিয়ে দিয়েছিল নিশি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেয়েছিলাম, আমার উপস্থিতি তোর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে কিনা। সেই ভয় থেকেই, তোকে নিজের থেকে দূরে রাখার জন্যই ওই দিন আমি তোকে মেরেছিলাম। বিশ্বাস কর, হাত তুলেছিলাম, কিন্তু হৃদয়টা ওখানেই রক্তাক্ত হয়েছিল। আমি ভেবেছিলাম, এভাবে কষ্ট দিলে তুই আমাকে এড়িয়ে চলবি। আর ঠিক সেটাই হলো। তুই আমার থেকে দূরে দূরে চলা শুরু করলি। আমাকে এড়িয়ে যেতি। চোখে চোখ রাখতিস না। সবাই ভাবত, ফারিস তো সেটাই চেয়েছিল। কিন্তু কেউ জানতো না, আমি ভিতরে ভিতরে কতটা ভেঙে পড়ছিলাম। তুই যখন আমাকে ইগনোর করতিস, আমার অস্তিত্বটাই যেন প্রশ্নের মুখে পড়ে যেত। আমি ফারিস ওয়াহিদ চৌধুরী। এই পরিচয়টা তখন অর্থহীন মনে হতো। এভাবেই দিনের পর দিন কেটে গেল। আমি আগে থেকেই জানতাম, নাভিদ তোকে ভালোবাসে। আমি জানতাম নিশি। সব জানতাম। কিন্তু জানাটা আর নিজের চোখে দেখা, এই দুইটার যন্ত্রণা এক না। ওই দিন, তোদের দুজনকে একসাথে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। রাগ মাথায় উঠে গিয়েছিল। ভেতরের 7 বছরের সংযম এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। রাগের মাথায় তোকে ওই দিন এতগুলো কঠিন কথা শুনিয়েছিলাম। একবারও ভাবিনি, প্রতিটা শব্দ তোর হৃদয়ে ছুরি হয়ে ঢুকছে। তুই জানিস নিশি, এই সব কিছুর মাঝেই আমার 7 বছরের ভালোবাসাটা চোখের আড়ালেই থেকে গেল। কখনো প্রকাশ পেল না। কখনো তুই দেখতে পেলি না আমি কতটা ভালোবাসি তোকে। তুই শুধু দেখলি আমার রাগ, আমার অভিমান, আমার গম্ভীর মুখ। কিন্তু দেখলি না, রাতের পর রাত নির্ঘুম কাটানো এক মানুষকে। দেখলি না, নিজেকে দোষ দিয়ে নিজেকেই শাস্তি দেওয়া একজনকে। ফারিসের কণ্ঠে তখন স্পষ্ট অভিমানের সুর। চোখের দৃষ্টি শক্ত হলেও, ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছে। একটু থেমে সে আবার বলল, আজ তোকে সব কিছু প্রকাশ করলাম নিশি। একদম সব। বিশ্বাস কর, এই গম্ভীর, বদমেজাজি ফারিস ওয়াহিদ চৌধুরীও ভালোবাসতে জানে। আর পাগলের মতো ভালোবাসে তোকে। কেন বাসি? কি কারণে বাসি? তোর মধ্যে কি আছে, এগুলো আমি নিজেও জানি না। শুধু জানি, তুই আমার। আর আমারই থাকবি। শুধু আর শুধু ফারিস ওয়াহিদ চৌধুরী।
আজ আমি তোকে সবটা বললাম নিশি। আজ আমার আর কিছু লুকানো নেই। আজ আমি তোর কাছে পানির মতো স্বচ্ছ। এই রহস্যময় মানুষটা আজ তোর সামনে নিজের সব দেয়াল ভেঙে দিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শেষ কথাটা বলল, এবার খুশি তো তুই, বউ? নিশিতা একধ্যানে ফারিসের কথাগুলো শুনে গেল। একটা শব্দও সে মিস করেনি। সব কথা শেষ হতেই সে যেন বরফের মতো দাঁড়িয়ে রইল। না কাঁদছে, না হাসছে, শুধু দাঁড়িয়ে আছে, ভাঙা আর গড়া অনুভূতির মাঝখানে। কারণ কিছু কথা এমন হয় নিশি, যেগুলো শুনে মানুষ কাঁদে না, বরং স্তব্ধ হয়ে যায়। নিশিতা মুখ দিয়ে কোনো শব্দই বের করতে পারল না। চেষ্টা করেও শব্দ বের হলো না। কথা বলে কিছু প্রকাশ করতে পারছে না, কারণ তার ভেতর এক অজানা জটিল অনুভূতি ঘুমিয়ে আছে যা এখন হঠাৎ করে জেগে উঠেছে। তার চোখ বড় হয়ে গেল, চুলকানি কণ্ঠে কেঁপে উঠল। দেখে সে নিজেই অবাক, এই লোকটা তাকে এতটা ভালোবাসে। কিন্তু শুধু 2 বছর নয়, শুধু এক মুহূর্ত নয়, 7 বছর। 7 বছর ধরে সে নিশিতাকে ভালোবেসেছে, নিশিতার জন্য নিজের সবকিছু লুকিয়ে রেখেছে, নিজের সুখ, নিজের চাহিদা, নিজের অনুভূতি, সবই লুকিয়ে রেখে শুধু নিশিতার জন্য জ্বলে গেছে। নিশিতা নিজের মনে কেঁদে উঠতে চাইল, কিন্তু চোখের জলকেও ঠেকালো। কতটা কষ্ট সে নিজের ভালোবাসা ফারিসকে জানাতে পারে নাই। আর এতদিন ধরে ফারিসও তাকে ভালোবেসে চুপচাপ ছিল। এই দুইজনের মধ্যে যে দীর্ঘ বেদনাময় দূরত্ব, তা এখন শুধু হৃদয়ের ভেতর অনুভূত হচ্ছে। নিশিতা ভেবেছিল, ফারিস তার জন্য কিভাবে সহ্য করেছিল। ফারিসের কষ্টটা কতটা ভয়ঙ্কর ছিল তা ভাবতেই নিশিতার বুক ভেঙে গেল। সেই 7 বছরের একাকিত্ব, নিঃশব্দ ভালোবাসা, আত্মত্যাগ, সব তার চোখের সামনে ফুটে উঠল। তার বুক ভারী হয়ে এলো, চোখে জল জমল, দম ফুরিয়ে আসছে। চোখ বন্ধ করে নিশিতা নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু আর সম্ভব হলো না। এক মুহূর্তও না দাঁড়িয়ে না ভেবে ফারিসের দিকে ছুটে গেল নিশিতা। নির্ভীক হয়ে তার সমস্ত আবেগ, সমস্ত বেদনাকে নিয়ে ফারিসকে শক্ত হয়ে জড়িয়ে ধরল। ফারিসও অপেক্ষা করল না, তার শক্ত বাহুতে নিশিতাকে আঁকড়ে ধরে রাখল। দুজনের হৃদয় এখন এক হয়ে গেছে, নিঃশব্দে কিন্তু ভয়ঙ্কর গভীরভাবে। ফারিস অনুভব করল, নিশিতার স্পর্শে তার সমস্ত 7 বছরের কষ্ট, সমস্ত অপেক্ষা, সমস্ত ভালোবাসা এক মুহূর্তে ক্ষরণ হয়ে যাচ্ছে। আর নিশিতা বুঝল, ফারিসের সেই দীর্ঘ সময়ের প্রেম ও ত্যাগকে এক মুহূর্তের জন্যও হালকাভাবে নেওয়া যায় না। দুজন একে অপরের সান্নিধ্যে দাঁড়িয়ে রইল, শব্দহীন, নিঃশ্বাসহীন, একটি গভীর অন্তহীন আবেগের মধ্যে। ফারিস শান্ত গলায় বলল, কিন্তু কণ্ঠে প্রেম আর হালকা বিরক্তি ছিল, ধুর পাগলি মেয়ে, কান্না করছিস কেন? আমি তোকে বলেছি, কান্না করবি না। নিশিতা কাঁদতে কাঁদতে চুপচাপ ফারিসের বুকের সঙ্গে লেগে রইল। ফারিস আবারও তার কণ্ঠকে আরো কোমল করল, তোকে ভালোবাসার কোনো ব্যাখ্যা নেই মাই লিটল হার্টবিট। শুধু জানি মন থেকে ভালোবাসি, আর তোকেই ভালোবেসে যাব আজীবন। এই বলে ফারিস নিশিতাকে আরো শক্ত করে আঁকড়ে ধরল। নিশিতার ঠোঁটের মাঝে কিছু কথা চুপচাপ হয়ে গেল, তারপর ফারিসের বুকে মাথা রেখে বলে উঠে, হাজারো কল্পনার ভিড়ে আমার সকল অনুভূতি শুধু আপনাকে ঘিরে ফারিস ভাই। ফারিসের বুকের সঙ্গে আরো ঘনিষ্ঠ হয়ে নিশিতা কাঁদতে কাঁদতে বলল, খুব ভালোবাসি আপনাকে ফারিস ভাই, খুব ভালোবাসি, কখনো আপনাকে ছেড়ে যাব না, আর কখনো কষ্ট পেতে দিব না। ফারিস অল্প হেসে নিশিতার গালে হাত বুলিয়ে চোখের পানি মুছে দিল, কপালে নরম চুমু দিল। তার চোখে উষ্ণতা, কোমলতা আর প্রেমের গভীরতা সব ফুটে উঠল। কান্না করে না বউ, আমি তোকে কি আদর কম করি যে এমন কান্না করছিস? তুই বললে এখানেও আদর করতে পারি। নিশিতা ফারিসের কথা শুনে হেসে ফেলল, চোখের পানি আর কান্না মিলিয়ে মিশে গেল হাসির আলোতে। ফারিস আবার নিশিতার গলায় মুখ গুজে দিয়ে বলল, একটু আদর করি বউ পাখি? আমার না খুব আদর আদর পাচ্ছে। নিশিতা তার সমস্ত কষ্ট, সমস্ত প্রতীক্ষা, সমস্ত ভালোবাসা একসাথে ফারিসের মধ্যে ঢুকিয়ে দিল। এই মুহূর্তে তারা শুধু দুজন। নিশিতার গলায় অসংখ্য চুমু দিতে দিতে ফারিস তার সমস্ত আবেগ প্রকাশ করছিল। প্রতিটি চুমু, প্রতিটি স্পর্শ, সবই ছিল তার দীর্ঘ 7 বছরের ভালোবাসার ঘ্রাণ। নিশিতাও আর অধৈর্য ধরে রাখতে পারল না। চোখে চোখ রেখে নিঃশ্বাসের সঙ্গে মিলিয়ে সে নিজের আবেগ ফারিসের কাছে খুলে দিল। ফারিস আর অপেক্ষা করল না, নিশিতাকে কোমলভাবে কোলে নিয়ে রুমের দিকে এগোল। বাইরে তখন ঝড়ের আর্তনাদ, বাতাস জোরে বইছে, বারান্দার ঝোপঝাড়ে লতাগুলোর দোলনায় তাল মিলাচ্ছে। প্রকৃতিই যেন এই মুহূর্তের সাক্ষী। ঘরের চার দেয়াল, জানালার কাচ, সবই তাদের আবেগের সঙ্গে কম্পমান। রাত যত গভীর হলো, ফারিস নিশিতাকে আদরে ভারতে থাকল। শরীরের প্রতিটি স্পর্শে ছিল শীতলতার আর উত্তাপের এক অদ্ভুত মিলন।
কিন্তু শুধু শারীরিক নয়, দুটি মন, দুটি হৃদয়, দুটি আত্মা একে অপরের সঙ্গে মিশে যাচ্ছিল। ফারিস নিশিতার চোখে তাকিয়ে বলছিল, কথা না বলেও সব বোঝা যায়। নিশিতার স্নিগ্ধ হাসি, চোখের জল, বুকের ধক-ধক, সবই ফারিসের দীর্ঘ 7 বছরের প্রার্থনার প্রতিফলন। ঘড়ির কাঁটা যখন রাতের শেষ প্রহরে পৌঁছালো তখন ফারিস নিশিতাকে ধীরে ছাড়ল। কোনো ঝাঞ্ঝা নেই, কোনো শব্দ নেই, শুধু নিস্তব্ধতা আর শান্তি। প্রকৃতি, বাতাস, ঘরের চার দেয়াল, সবই তাদের আবেগের সাক্ষী। ফারিস ক্লান্ত শরীর নিয়ে নিশিতার বুকে মাথা রেখেছিল। নিশিতাও তার হাত জড়িয়ে ধরে শান্তির নিঃশ্বাস নিতে লাগল। শরীর ক্লান্ত কিন্তু হৃদয় অম্লান। শুধু এই মুহূর্তটাই তাদের, কেবল এই মুহূর্তেই তারা সম্পূর্ণ। রাতের অন্ধকার, ঝড়ের আওয়াজ, ঘরের শান্ত নিস্তব্ধতা, সব মিলিয়ে একটি মহিমান্বিত রাত তৈরি হলো। 7 বছরের অপেক্ষা, 7 বছরের ভালোবাসা এবং সমস্ত আবেগ, সব মিলিয়ে তারা একে অপরের মধ্যে মিলিত হল। ফারিস নিশিতার বুকের সঙ্গে মাথা রেখে গভীর নিদ্রায় নেমে গেল। ধরণীতে নতুন এক সকালের শুরু হলো। যেন রাতের সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে নিয়ে প্রকৃতি নিজেই নতুন করে শ্বাস নিচ্ছে। ঢাকা শহরের কোলাহল থেকে বহু দূরে অবস্থিত সেই নিরিবিলি বাড়িটি, স্কাই এঞ্জেল, আজ ভোরে আরও বেশি স্বপ্নিল লাগছে। বিশাল জানালাগুলো দিয়ে ভোরের মিষ্টি রোদ ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। আলোটা ঠিক চোখে লাগে না, বরং ছুঁয়ে যায়, উষ্ণ, নরম, শান্ত। কাল রাতের তুমুল ঝড়ের কথা মনে পড়লেই শরীরের ভেতর কেমন যেন শিহরণ জাগে। আকাশ ভেঙে পড়ার মতো বাতাস, জানালায় আছড়ে পড়া বৃষ্টি, চারপাশে এক অস্থিরতা। কিন্তু সেই ঝড়ের পর আজ সকালের আকাশ একদম পরিষ্কার, এক ফোঁটাও মেঘ নেই। নীল আকাশটা এতটাই স্বচ্ছ যে মনে হয় জীবনের সব ভার যেন এই ভোরে এসে হালকা হয়ে গেছে। নিশিতা ধীরে ধীরে চোখ মেলে তাকালো। একবার, তারপর আরেকবার চোখ পিটপিট করল, ঘুম আর জাগরণের মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে। চারপাশটা অপরিচিত নয়, আবার পুরোপুরি চেনাও না। এই ঘরটা এখন তার কাছে শুধু একটা জায়গা নয়, বরং কিছু স্মৃতির নীরব আশ্রয়। সে উঠে বসতে চাইল, কিন্তু ঠিক তখনই অনুভব করল, তার শরীরের উপর ভারী কোনো কিছুর ভর। অস্বস্তিকর নয়, বরং অদ্ভুত রকম পরিচিত আর নিরাপদ। নিশিতা নিচে তাকালো, দেখল ফারিস নিশিতাকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে গভীর ঘুমে ডুবে আছে সে। ফারিসের এক হাত নিশিতার কোমরের চারপাশে, আরেক হাত যেন অনিচ্ছাই তাকে কাছে টেনে রেখেছে। তার নিঃশ্বাসগুলো ধীর, গভীর, প্রতিটা শ্বাসে যেন একরাশ নিশ্চিন্ততা। এই মানুষটা ঘুমের মাঝেও ছাড়তে চায় না, এই উপলব্ধিটাই নিশিতার ঠোঁটে এক ফোঁটা মুচকি হাসি এনে দিল। ফারিসের মুখের দিকে তাকিয়ে থাকল সে। ঘুমন্ত মুখটা এতটা শান্ত, এতটা নির্ভার যে নিশিতার বুকের ভেতর কোথাও একটা নরম অনুভূতি জন্ম নিল। যে মানুষটা জেগে থাকলে এতটা দৃঢ়, এতটা সংযত, ঘুমের মাঝে সে যেন একেবারেই আলাদা। কোনো কঠোরতা নেই, কোনো আড়াল নেই, শুধু নির্ভরতার ছায়া। নিশিতা খুব সাবধানে হাত তুলল। আলতো করে ফারিসের চুলে আঙুল বুলিয়ে দিল। চুলগুলো একটু এলোমেলো, তবু তার মধ্যেও কেমন একটা স্বাভাবিক সৌন্দর্য। ফারিস সামান্য নড়ল, কিন্তু জেগে উঠল না। বরং নিশিতাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, অজান্তেই। নিশিতা নিঃশ্বাস আটকে ফেলল এক মুহূর্তের জন্য। এই আলিঙ্গনে কোনো দাবি নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু থাকা। একসাথে থাকা। জানালার বাইরে পাখিরা ডাকছে। নতুন দিনের গান। রোদের আলো ধীরে ধীরে বিছানার চাদরের উপর ছড়িয়ে পড়ছে, ফারিসের কাঁধ ছুঁয়ে নিশিতার মুখে এসে থামছে। এই আলোয় সবকিছু এত বাস্তব, এত জীবন্ত লাগছে যে নিশিতার মনে হলো, এই মুহূর্তটা যদি থেমে যেত। তার মনে পড়ল গত রাতের কথা। ঝড়, অন্ধকার, ভয়, সবকিছুর মধ্যেও ফারিস ছিল। ঠিক যেমন এখন আছে। নিশিতা মনে মনে ভাবল, জীবনেও কি এমন না? ঝড় আসে, অন্ধকার নামে, সবকিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু ঝড়ের পরই তো আসে এমন এক সকাল, যেখানে আলো থাকে, শান্তি থাকে। আর থাকে এমন একজন, যার বুকের উপর মাথা রাখলে দুনিয়ার সব ভয় তুচ্ছ হয়ে যায়। নিশিতা আর উঠে বসল না, বরং নিজেকে আরও একটু ফারিসের কাছে টেনে নিল। চোখ বন্ধ করল আবার। নিশিতা এবার সত্যিই ফারিসকে সরাতে চাইল। আলতো করে না, একটু জোর করেই। কিন্তু ফারিস যেন সেই চেষ্টা টের পেয়ে আরও শক্ত করে তাকে জড়িয়ে ধরল। ঘুমের মাঝেই তার হাত নিশিতার কোমর চেপে ধরল, মাথাটা আরও গভীরভাবে বুকে গুজে দিল। নিশিতা বিরক্ত হয়ে গেল। এই মানুষটার সাথে পেরে ওঠা সত্যিই দায়। সে আবার নড়াচড়া করল, এবার একটু বেশি অস্থিরভাবে। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। বরং ফারিস যেন ইচ্ছে করেই তাকে ছাড়ছে না। নিশিতা এবার পুরোপুরি ঝামেলায় পড়ে গেল। তার মাথার ভেতর একের পর এক চিন্তা ভিড় করতে লাগল। কাল রাত, বাড়ি ফেরা হয়নি। ফোন চার্জ শেষ।
বাড়ির মানুষ, মা বড় আম্মু সবাই নিশ্চয়ই চিন্তায় অস্থির। এখন বাড়ি গিয়ে কি বলবো? এই প্রশ্নটাই তার মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। আর সহ্য হলো না। নিশিতা হঠাৎ করেই জোরে ফারিসকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ফারিস আধো ঘুমে একটু নড়ে উঠল, কিন্তু নিশিতা আর দেরি করল না। তাড়াহুড়ো করে নিজে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ঘরের ভেতরটা তখন পুরোপুরি আলোয় ভরে গেছে। ভোর পেরিয়ে সকাল। নিশিতা তখনই খেয়াল করল তার গায়ে কি আছে। ফারিসের কালো রঙের শার্ট। শার্টটা এত বড় যে তার হাঁটু পর্যন্ত এসে ঠেকেছে। তবু নিশিতার অস্বস্তি কাটছে না। সে অস্থিরভাবে শার্টটা আরও নিচে টেনে নামানোর চেষ্টা করতে লাগল। একবার ডান দিক একবার বাম দিক, যেন কোনোভাবে নিজেকে গুছিয়ে নেওয়ার মরিয়া চেষ্টা। ঠিক তখনই বিছানায় শুয়ে থাকা ফারিস চোখ মেলে তাকালো। নিশিতাকে এই অবস্থায় দেখে তার ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি ফুটে উঠল। সে মুখ টিপে হাসল, একটু চাপা একটু কৌতুকপূর্ণ। তারপর বিরক্তির ভান করে বলল, সমস্যা কি তোর? শান্তিতে ঘুমাতেও দিস না আমাকে? ফারিসের গলায় ঘুমো ঘুম ভাব, কিন্তু হাসিটা লুকানো যাচ্ছে না। নিশিতা এক মুহূর্তের জন্য থমকে গেল। এমন কথার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। তারপর চোখ বড় বড় করে তাকিয়ে রেগে উঠল। রাগটা মুখে না এনে পারল না। নিশিতা জোর দিয়ে বলল, 7টা বেজে গেছে, দেখেছেন আপনি? তার কণ্ঠে স্পষ্ট আতঙ্ক আর বিরক্তি। কাল আমরা বাড়ি ফিরিনি, বাড়ির সবাই হয়তো ভীষণ চিন্তা করছে। এখন আমি বাড়ি গিয়ে কি বলবো বলুন তো? শেষ কথাটায় নিশিতার গলা একটু কেঁপে উঠল। চিন্তাটা যেন এবার সত্যিই তাকে চেপে ধরেছে। ফারিস ধীরে ধীরে উঠে বসল। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে আরাম করে বসে নিশিতার দিকে তাকালো। তার চোখে একটুও তাড়াহুড়ো নেই, বরং অদ্ভুত রকমের শান্ত ভাব। ফারিস হালকা হেসে বলল, এত টেনশন কিসের? নিশিতা অবাক হয়ে তাকিয়ে রইল। ফারিস আবার বলল, আমি আছি না, সব কিছুর জবাব আমি দেব। নিশিতা তৎক্ষণাৎ প্রতিবাদ করল, না না, সব জায়গায় আপনি থাকবেন, এটা হয় না। এটা আমার ব্যাপার। ফারিস এবার একটু সিরিয়াস হলো। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে নিশিতার সামনে এসে থামল। তার উচ্চতায় নিশিতা এমনিতেই একটু পিছিয়ে গেল। ফারিস গম্ভীর গলায় বলল, তুই আমার দায়িত্ব। আর তুই একা না, এটা ভুলে যাস না। কথাগুলো কঠিন না, কিন্তু ভারী। নিশিতার বুকের ভেতর কেমন যেন একটা অজানা অনুভূতি ঢেউ খেলিয়ে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দ খুঁজে পেল না। ফারিস কথাটা বলেই আবার গড়িয়ে শুয়ে পড়ল। এক হাত বালিশের নিচে আরেক হাত কপালের ওপর ছুঁড়ে দিয়ে চোখ বন্ধ করল, যেন দুনিয়ার কোনো ঝামেলাই তার নয়। ওসব আমি সামলে নিব। ঘুমো ঘুম গলায় কথাটা ছুঁড়ে দিয়ে বলল ফারিস। তুই চিন্তা করিস না। এই বলেই সে আবার আরাম করে ঘুমিয়ে পড়ল। নিশিতা কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে রইল। বিশ্বাসই করতে পারছিল না, এই মানুষটা এতটা নিশ্চিন্ত কিভাবে থাকতে পারে। সে ফারিসের দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত মুখটা এখনো আগের মতোই শান্ত মনে হচ্ছে। পৃথিবীর সব সমস্যার সমাধান যেন তার কাছে খুব সহজ। আর ঠিক তখনই বেড সাইডে রাখা ফোনটা হঠাৎ বেজে উঠল। নিশিতার শরীরটা কেঁপে উঠল। হৃৎপিণ্ডটা যেন এক লাফে বুকের ভেতর উঠে এলো। সে ধীরে ধীরে ফোনটার দিকে এগিয়ে গেল। স্ক্রিনের দিকে তাকাতেই চোখে ভেসে উঠল আম্মু। নিশিতা কাঁপা কাঁপা হাতে আবারও ফোনটা তুলে নিল। হৃৎপিণ্ডটা যেন বুকের ভেতর ধাক্কাধাক্কি করছে। একটা গভীর শ্বাস নিয়ে কলটা রিসিভ করল। হ্যালো। রিসিভ করতেই ওপাশ থেকে পরিচিত অথচ কর্তৃত্বপূর্ণ গলা ভেসে এলো। ফোন রিসিভ করতে এত সময় লাগে কেন তোর নিশি? আমেনা চৌধুরীর কণ্ঠে ছিল হালকা বিরক্তি, তার সাথে চাপা উদ্বেগ। নিশিতা গিলে ফেলল শুকনো ঢোক। নিজেকে সামলে নিয়ে বলল, আসলে আম্মু, আমি ফোনের কাছে ছিলাম না, তাই দেরি হয়ে গেছে। সরি। এক মুহূর্ত নীরবতা। তারপর আমেনা চৌধুরী বললেন, আচ্ছা এসব বাদ দে। তুই রেডি হয়ে থাকিস। ফারিস তোকে অহনার বাড়ি থেকে নিয়ে আসবে। এই কথা শুনে নিশিতার চোখ বড় হয়ে গেল। মাথার ভেতর যেন একটা বাজ পড়ে গেল। আমেনা চৌধুরী আবার বলতে লাগলেন, বলে যাবি তো তুই অহনার বাড়ি গেছিস? আমি তো চিন্তায় ছিলাম। তারপর রিয়া আমাকে বলল। এইটুকু শুনেই নিশিতা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো সব শেষ, কিন্তু পরক্ষণেই তার মাথায় আরেকটা ভাব এলো। যাক, রিয়া বাঁচিয়ে দিয়েছে। এক অদ্ভুত স্বস্তির নিঃশ্বাস বের হলো তার বুক থেকে। নিশিতা সাবধানে বলল, ফারিস ভাই কি করে নিতে আসবে আমাকে? উনি জানে আমি অহনাদের বাসায়? ওপাশ থেকে আমেনা চৌধুরী হেসে বললেন, আরে পাগলি, ফারিসও তো রাতে বাড়ি ফেরেনি। এই কথায় নিশিতার কপাল আবার কুঁচকে গেল। আমেনা চৌধুরী বলতে থাকলেন, ও অফিসে ছিল সারা রাত। বাড়িতেও এখন কেউ নেই। তোর বাবা সিলেট গেছেন।
আর তোর বড় আম্মু আর বড় আব্বু, ওরা সবাই বাবা আর শ্বশুরবাড়ি গেছে। একটু থেমে আবার বললেন, বাড়িতে এখন আমি রিয়া আর রাজীব আছি। ফারিস অফিস থেকে ফেরার পথে তোকে নিয়ে আসবে। নিশিতা চুপচাপ শুনে যাচ্ছিল। আমেনা চৌধুরী শেষ করলেন, ও আমাকে রাতে কল করে বলেছে তুই নাকি অহনাদের বাসায় থাকবি। আর ও তোকে ফেরার সময় নিয়ে আসবে। তাই আমি আর চিন্তা করিনি। একটু নরম গলায় বললেন, আচ্ছা এখন রাখি, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। কলটা কেটে গেল। নিশিতা ফোনটা নামিয়ে ধরে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। মাথার ভেতর ঝড় বইছে। আবারও অবাক। এই লোকটা সব কিছু আগে থেকেই ম্যানেজ করে রেখেছে, সে নিজের অজান্তেই বিড়বিড় করে উঠল। এই লোকটা এত চিন্তা ধরাতে পারে না, একবার আমাকে বললে কি হতো এসব? তাহলে তো আমি এত প্যানিক করতাম না। তারপর ধীরে ধীরে ঘুমন্ত ফারিসের দিকে তাকালো। লোকটা আরামে ঘুমাচ্ছে, যেন দুনিয়ায় কোনো দায়িত্বই নেই। নিশিতা বিরক্তি মেশানো গলায় বলল, আমার ঘুম হারাম করে নিজে ঘুমাচ্ছে আরামে। বাহ বাহ। এই বলে সে ফোনটা রেখে দিল। আর দেরি না করে ক্লজেটের দিকে এগিয়ে গেল। টাওয়াল আর মেরুন রঙের একটা থ্রি পিস বের করল। কাপড়টা দেখে একটু থামল। গভীর মেরুন রং, সাদামাটা কিন্তু পরিপাটি। তারপর ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। শাওয়ারের নিচে গিয়ে দাঁড়িয়ে এক ঘোরের মধ্যে শাওয়ার ছেড়ে দিল। ঠান্ডা পানি মাথার উপর পড়তেই শরীর কেঁপে উঠল। ধীরে ধীরে গত রাতের ক্লান্তি, না ঘুমে কাটা সময়ের ধোঁয়াশা, মনের ভেতরের ভয় আর অস্থিরতা, সব যেন পানির সাথে গড়িয়ে যেতে লাগল। সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকল। পানির শব্দের ভেতর নিজের নিঃশ্বাস শুনতে পেল। বেশ কিছুক্ষণ পর শাওয়ার বন্ধ করে বের হলো সে। ওয়াশরুম থেকে বেরিয়ে সরাসরি আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। টাওয়াল দিয়ে পেঁচানো চুলগুলো খুলে ফেলল। চুলগুলো খুব ঘন, ভিজে থাকার কারণে পানি টপটপ করে মেঝেতে পড়ছে। নিশিতা ধীরে ধীরে টাওয়াল দিয়ে চুল মুছতে লাগল। তারপর সব চুল এক পাশে এনে এক ঝাড়া দিল। ঠিক তখনই কয়েক ফোঁটা পানি গিয়ে পড়ল বিছানায় শুয়ে থাকা ফারিসের মুখে। ফারিস সঙ্গে সঙ্গে চোখ কুঁচকে তাকালো। ঘুম ভাঙা বিরক্তি নিয়ে প্রথমে তাকালেও পরের মুহূর্তেই সে নিশিতাকে দেখতে পেল। ভেজা চুল, হালকা ভেজা মুখ, মেরুন থ্রি পিসের কাপড় হাতে ধরা, পুরো দৃশ্যটাই যেন অন্যরকম। ফারিস উঠে বসল না, শুধু বালিশে হেলান দিয়ে নিশিতার দিকে তাকিয়ে রইল। তার চোখে বিরক্তি নেই, আছে এক ধরনের মুগ্ধতা। নিশিতা সেটা টের পেয়ে থেমে গেল। চোখাচোখি হলো দুজনের। এক মুহূর্ত কেউ কিছু বলল না। ঘরের ভেতর তখন শুধু ভেজা চুল থেকে পড়া পানির শব্দ আর জন মানুষের নিঃশ্বাস। ফারিস ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ঘরের ভেতর তখনও সকালের নরম আলো ছড়িয়ে আছে। নিশিতা আয়নার সামনে দাঁড়িয়ে এক মনোযোগে নিজের ভেজা চুল মুছছিল, এতটাই মনোযোগী যে পিছনে কি হচ্ছে সেটা খেয়ালই করল না। কিন্তু তবু কেমন একটা অনুভূতি তার ভেতর দিয়ে বয়ে গেল। সে বুঝতে পারল ফারিস তার দিকে এগিয়ে আসছে। নিশিতা কিছু বলল না, চোখ তুলে তাকালো না, শুধু আগের মতোই চুল মুছতে থাকলো, যেন কিছুই টের পায়নি। ফারিস নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ালো। এক মুহূর্ত দেরি করল, তারপর হঠাৎ করেই পিছন থেকে নিশিতাকে জড়িয়ে ধরল। নিশিতা একটু হকচকিয়ে উঠল, শরীরটা কেঁপে উঠল হালকা করে। কিন্তু পরক্ষণেই ফারিসকে চিনে শান্ত হয়ে গেল। ফারিস তার মুখটা নিশিতার ভেজা চুলে গুজে দিল। চুল থেকে আসা শ্যাম্পুর হালকা গন্ধ, ভেজা চুলের ঠান্ডা স্পর্শ, সব মিলিয়ে তার কণ্ঠটা নেশা নেশা হয়ে উঠল। সে নিচু স্বরে বলল, সকাল সকাল নেশা ধরিয়ে দিলি বেইবি। একটু থেমে বলল, এখন কি করব আমি? তোকে খুব আদর করতে ইচ্ছে করছে। নিশিতা কথাগুলো শুনে মুখ টিপে হাসল। কিন্তু হাসিটা বেশিক্ষণ টিকতে দিল না। নিজেকে সামলে নিয়ে রাগী রাগী ভাব ধরল। সে বলল, বাড়ি ফিরতে হবে, আম্মু কল করছিল। তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিন আর গায়ে কিছু পরুন। তার চোখ ফারিসের দিকে গেল। তারপর একটু চোখ কুঁচকে বলল, এভাবে শর্ট ট্রাউজার না পরে। ফারিস হাসল। হাসিটা ছিল দুষ্টু আত্মবিশ্বাসী। সে টাওয়াল তুলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে পিছনে ফিরে চোখ টিপ মেরে বলল, বউয়ের সামনে এসব পরে কোনো লাভ নেই বেবি। তোর সামনে আমি যেমন খুশি তেমনই থাকব। এই বলে সে ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। নিশিতা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, মাথাটা হালকা ঝিমঝিম করছে। এই মানুষটা, সে মনে মনে বিড়বিড় করল। ফারিস যে ওর সাথে এমন খোলাখুলি ফ্লার্ট করতে পারে, এটা এখনো নিশিতার বিশ্বাস হতে চাইছে না। মুখে কিছু না বললেও বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি নড়েচড়ে বসল। আর বেশি ভাবল না সে। চুলগুলো খুলেই ওড়না হাতে নিল। ধীরে ধীরে নিচে কিচেনের দিকে চলে গেল। কিচেনে ঢুকেই এক নজরে চারপাশটা দেখল।
সবকিছু পরিপাটি, কিন্তু খুব একটা বদল চোখে পড়ল না। যেন ঘরটা এখনো ঘুম থেকে পুরোপুরি জাগেনি। নিশিতা দেরি না করে ব্রেড টোস্ট করতে দিল। এরপর ফ্রিজ খুলে ভেতরে তাকাতেই তার চোখ চকচক করে উঠল। ফ্রেশ স্ট্রবেরি আর নিউটেলা, এই দুটোই তার ভীষণ পছন্দ। মুখে অজান্তেই একটা ছোট্ট হাসি ফুটে উঠল। সে তাড়াতাড়ি ফ্রিজ থেকে দুটোই বের করল। নিউটেলার বয়ামের ঢাকনা খুলে একদম বাচ্চাদের মতো আঙুল ঢুকিয়ে একটু তুলে নিল আর সরাসরি মুখে পুরে দিল। মুহূর্তেই তার চোখ দুটো আধবোজা হয়ে এলো। মুখে এমন একটা এক্সপ্রেশন ফুটে উঠল, যেন এটা শুধু চকলেট না, যেন অমৃত। নিশিতা নিজেই ফিসফিস করে বলল, ইসস। কিচেনের নীরব সকালে একটা ছোট্ট চুরি করা সুখের মুহূর্ত। উপরে ওয়াশরুমে পানি পড়ার শব্দ, আর নিচে নিশিতার ঠোঁটে লেগে থাকা নিউটেলার মিষ্টি স্বাদ, সব মিলিয়ে এই সকালটা ধীরে ধীরে অন্য রকম হয়ে গেল। নিশিতা ধীরে ধীরে কেবিনেটের ওপর উঠে বসল। একদম বাচ্চাদের মতো, পা দুটো গুটিয়ে হাঁটু বুকের কাছে টেনে। মনে হলো যেন এই জায়গাটাই এখন তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। নিউটেলার কৌটাটা কোলে নিয়ে একেবারে আপন মনে খেতে শুরু করল। কোনো তাড়া নেই, কোনো ভয় নেই। শুধু নিজের পছন্দের স্বাদ আর এই নীরব সকাল। ঠিক তখনই ফারিস নিচে নেমে এসে কিচেনে ঢুকল। প্রথমে ফারিস থমকে গেল। চোখের সামনে যে দৃশ্যটা দেখল, নিশিতা আরামে কেবিনেটের ওপর বসে, মুখে নিউটেলা, চোখে প্রশান্তি, দৃশ্যটা যতটা কিউট ততটাই বিরক্তিকর তার কাছে। নিশিতা একদমই খেয়াল করল না যে ফারিস এসেছে। একধ্যানে সে তার প্রিয় নিউটেলা খেয়ে যাচ্ছিল। ফারিস এগিয়ে গিয়ে হঠাৎই বিরক্ত হয়ে উঠল। একটানে নিশিতার হাত থেকে কৌটাটা কেড়ে নিল। এই! নিশিতা চমকে তাকালো। তারপর ঠিক বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে রইল। চোখে স্পষ্ট অভিযোগ। আমার জিনিসকে নিল। ফারিস কৌটাটা পাশে রেখে নিশিতার দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস ফেলল। সে এগিয়ে এসে নিশিতাকে কেবিনেট থেকে নামিয়ে দাঁড় করালো। তারপর কোমর চেপে ধরে নিজের সাথে টেনে নিল। নিচু কিন্তু দৃঢ় গলায় বলল, এগুলো সব তোর জন্যই এনেছি। কিন্তু তাই বলে সকাল করে খালি পেটে এসব খাবি? শরীর খারাপ হবে না? নিশিতা তখনও মুখ ফুলিয়ে রেখেছে। একটাও কথা বলল না। ফারিস এক হাত দিয়ে নিশিতার চিবুক ধরে মুখটা উপরে তুলল। নিজে এত মিষ্টি খেলি? হালকা হাসি নিয়ে বলল, আমাকেও একটু দে। নিশিতা কিছু বলতে যাবে, ঠিক তখনই ফারিস ঝুঁকে এসে নিশিতার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। নিশিতা একেবারে হতভম্ব। হঠাৎ এমন আক্রমণে সে ফারিসের বুকে কিল ঘুষি মারতে শুরু করল। ছাড়ুন, এই কি করছেন? কিন্তু ফারিস এক সেকেন্ডের জন্যও ছাড়ল না, বরং আরও শক্ত করে ধরে রাখল। কিছুক্ষণ পর নিশিতার ঠোঁটের কোণে লেগে থাকা চকলেটটুকু নিজের ঠোঁট দিয়ে তুলে নিল। তারপর ধীরে ধীরে নিশিতাকে ছেড়ে দিয়ে বলল, এটা তো অনেক মিষ্টি। চোখে দুষ্টু হাসি। এই রকম মিষ্টি রোজ খেতে চাই। বউ না করবি না? নিশিতা ছাড়া পেয়ে হাঁপাতে শুরু করল। গাল দুটো লাল হয়ে উঠেছে। রাগ আর লজ্জা, দুটোই একসাথে। সে ঘুরে চলে যেতে চাইল। ঠিক তখনই ফারিস গম্ভীর কণ্ঠে বলল, দাঁড়া, কোথাও যাবি না। নিশিতা থেমে গেল। ফারিস একটু নরম গলায় বলে উঠল, তোর ভালোর জন্যই বকেছি। তাড়াতাড়ি ব্রেকফাস্ট কর, বাড়িও যেতে হবে। একটু থেমে বলল, আমাদের? নিশিতা ধীরে বলল, আমি তো কিছু বানাতে পারি না, শুধু ব্রেড টোস্ট ছাড়া। ফারিস তার হাত ধরে টান মেরে নিজের কাছে এনে বুকের সাথে চেপে ধরল। তোকে দিয়ে কাজ করানোর জন্য বিয়ে করিনি, স্পষ্ট কণ্ঠে বলল ফারিস। তোর হাজবেন্ড রান্না করতে জানে, তোকে কিছুই করতে হবে না। নিশিতা চোখ তুলে তাকিয়ে বলল, তাহলে কেন বিয়ে করলেন? ফারিস নিশিতার গলায় মুখ গুজে দিল। তার কণ্ঠটা নরম হয়ে এলো। ভালোবাসার জন্য, আদর করার জন্য। আর একটু থেমে ফিসফিস করে বলল, আমার বাচ্চার মা বানানোর জন্য। তোর এতটুকুই কাজ। এই বলে একের পর এক ছোট ছোট চুমু একে দিল। নিশিতার বুকের ভেতর কেমন করে উঠল। সে লজ্জা পেল, কিন্তু সেটা প্রকাশ করল না। ফারিস এবার তাকে ছেড়ে দিয়ে নিজের শার্টের হাতা গুটিয়ে নিল। তারপর কিচেনে ঘুরে দাঁড়িয়ে ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত হয়ে পড়ল। কাজের মাঝেই বলল, চুপচাপ গিয়ে বসো, এখানে থাকলে ঘেমে যাবি। ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি আসছি। নিশিতা প্রথমে যেতে চাইল না, কিন্তু ফারিসের জোরাজোরিতে শেষমেশ ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসল। কিচেন থেকে ভেসে আসা রান্নার শব্দ আর ড্রয়িং রুমে বসে নিশিতার মনের ভেতর একটাই অনুভূতি, এই মানুষটা যতই দাপুটে হোক, তার যত্নটা ঠিক ততটাই গভীর। নিশিতা ড্রয়িং রুমে একা বসে থাকতে থাকতে একটু বোর হয়ে গেল। ঘড়ির কাঁটা তখন সকাল 8টা ছুঁই ছুঁই। চারপাশে হালকা রোদে ঘরটা যেন সোনালি আলোয় ঝলমল করছে।
এই নরম সকালটা আরো সুন্দর লাগতো যদি কেউ পাশে থাকতো কথা বলার মতো। তাই ভাবলো টিভি দেখা যাক না হয়। যেই ভাবা সেই কাজ। রিমোট হাতে নিয়ে টিভি অন করলো। চ্যানেল বদলাতে বদলাতে নিউজ, ড্রামা, মিউজিক সব ঘুরে শেষে একটা কার্টুন চ্যানেলে গিয়ে থেমে গেল। সেখানে টম জেরি একে অন্যের পেছনে ছুটছে। নিশিতার মুখে অজান্তেই একচিলতে হাসি খেলে গেল। তার চোখে তখন নির্দোষ একটা শিশুসুলভ উচ্ছ্বাস, যেন এই পৃথিবীতে কোনো চিন্তাই নেই। এদিকে কিচেনে ফারিস ঠিক তখনই ব্রেকফাস্ট শেষ করেছে। পরিপাটি করে 2টা প্লেট সাজিয়েছে, টোস্ট, স্ক্র্যাম্বলড এগ, তাজা স্ট্রবেরি আর পাশে 1 কাপ কফি। আরেক পাশে তার নিজের কফি মগ। হাসতে হাসতে ট্রে হাতে নিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে এলো। ড্রয়িং রুমে ঢুকেই থমকে গেল ফারিস। সামনে দৃশ্যটা এমন, তার স্ত্রী মেরুন রঙের ড্রেসে কুশনে আধশোয়া হয়ে একদম বাচ্চাদের মতো মন দিয়ে কার্টুন দেখছে। চোখে একটুখানি উজ্জ্বলতা, ঠোঁটে হালকা হাসি আর হাতে রিমোটটা শক্ত করে ধরা। ফারিস চুপ করে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে মাথা নেড়ে হেসে উঠল। হায় আল্লাহ! নিজের মনে বিড়বিড় করে বলল, আমার বউ যে পিচ্ছি বউ সেটা জানতাম, কিন্তু এতটা পিচ্ছি ভাবিনি। তারপর একটু থেমে আবার বলল, আমি এখন চিন্তায় আছি, আমার বাচ্চা সামলাবো না আমার বউকে। তার গলায় মজা, চোখে ভালোবাসা। নিশিতা তখনও টেরই পায়নি ফারিস এসে দাঁড়িয়ে আছে। ফারিস নিঃশব্দে তার পাশে গিয়ে ট্রেটা রাখল টেবিলের ওপর। তারপর নিঃশব্দে বসে পড়ল পাশে। নিশিতা চমকে উঠল। ওফ, আপনি কবে এলেন? ফারিস হেসে উত্তর দিল, যখন তুমি টম আর জেরির ঝগড়া মীমাংসা করছিলে। নিশিতা মুখে হালকা লজ্জার ছায়া টেনে নিয়ে বলল, আমি এমনি বোর হচ্ছিলাম। যেমন আছিস তেমন থাক। ফারিস হেসে বলল, কারণ এই রকম বোর হবার সময়ই তুই সবচেয়ে কিউট লাগিস। নিশিতা লজ্জায় নিচের দিকে তাকালো, কিন্তু তার ঠোঁটের কোণে হাসি লুকাতে পারল না। ফারিস খাবার সামনে এগিয়ে দিল। এই নে, আগে খেয়ে ফেল, তারপর বাড়ি ফিরতে হবে। নিশিতা তেমন কিছু না বলে শান্তভাবে খেতে শুরু করল। তার মুখের ভঙ্গিটা এত মিষ্টি। ফারিস চুপচাপ তাকিয়ে রইল অনেকক্ষণ। ফারিসও অল্প কিছু খেল, তারপর ঘড়ি দেখে উঠে বলল, চল এখন রওনা দিতে হবে, দেরি হলে তোর আম্মু চিন্তা করবে। দুজনেই ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে সূর্যের আলোটা তখন ঠিক উষ্ণ আর কোমল। বাতাসে হালকা গন্ধ, ভেজা মাটির সকালবেলার চায়ের। গাড়িতে উঠে ফারিস ইঞ্জিন অন করল। নিশিতা জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। দূরে গাছের ফাঁক দিয়ে আকাশটাকে দেখা যায় আজ অনেক উজ্জ্বল, অনেক শান্ত। ফারিস গাড়ি চালাতে চালাতে একবার তাকালো নিশিতার দিকে। তার চুলগুলো হাওয়ায় উড়ছে, মুখে একটুখানি হাসি আর চোখে মিশে আছে অদ্ভুত এক প্রশান্তি। তুই এমন থাকলে, ফারিস মনে মনে ভাবল, এই পৃথিবীর ঝড়ও আমার কিচ্ছু করতে পারবে না। গাড়ি ধীরে ধীরে চলে যাচ্ছিল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। রাস্তার দুপাশে সারি সারি গাছ, ভোরের রোদের আলো পাতার ফাঁক গলে পড়ছে। রাতের ঝড়ের কোনো চিহ্ন নেই, সবকিছু ধুয়ে মুছে যেন নতুন হয়ে উঠেছে। গাড়ির ভেতর নরম এক নীরবতা। ইঞ্জিনের মৃদু শব্দ, পরিবেশটা যেন আরো মনোরম হয়ে উঠেছে। চলবে।